আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জন্মের পর থেকে আওয়ামী লীগ কতবার নিষিদ্ধ হয়েছে? কমপক্ষে ৩ বার একেবারে নিষিদ্ধ করা হয়েছে, আর এছাড়াও একাধিকবার কার্যক্রম নিষিদ্ধ, তাদের নিষ্ক্রিয় করে রাখা। এগুলো আওয়ামী লীগের জন্য একদম নতুন কিছু না। এবারও এই যে ডক্টর ইউনূস গত বছরের 12ই মে যে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, সেটি চলমান রাখলেন বর্তমান বিএনপির তারেক রহমানের সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে কার কতটা লাভ এবং কার কতটা ক্ষতি, আজকে সেটা নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত বুধবার 8ই এপ্রিল সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল 2026 পাশ করা হয়েছে। এই বিলের মধ্য দিয়ে যে 2009 সালের যে সন্ত্রাস বিরোধী আইন করা হয়েছিল, সেখানে নতুন কিছু ধারা যোগ করেছিল ডক্টর ইউনূস গত বছরের মে মাসে, এবং সেই সংযোজিত ধারার বলেই সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, এবং সেটি গত বুধবার পরশুদিন সংসদে পাশ করে চলমান রাখলেন বিএনপি সরকার। কিন্তু এর ফলে আসলে কি হলো, এটা নিয়ে কিন্তু পক্ষে বিপক্ষে নানা রকমের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। একটা জিনিস আমি দেখেছি যে এই বিলটি পাশ হওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটা বিস্ফোরণ ঘটেছে। মানে আমি আওয়ামী লীগ, এই ট্যাগটা আপনারা দেখবেন যে একদম ছেয়ে গেছে। মিলিয়ন মিলিয়ন লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেদের পলিটিক্যাল আইডেন্টিটি এভাবেই প্রকাশ করছে। কিন্তু এই যে একটা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে বা তার কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, এটা গণতন্ত্রের জন্য কতখানি সুখকর। এর ফলে বিএনপি কতটা লাভবান হবে। জামায়াতে ইসলামের নাটকটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তাদের যে নেতা ডাক্তার শফিক, তিনি বলেছেন যে এটি নিয়ে একটু আলোচনা হওয়া দরকার ছিল। মানে মশকরার একটা সীমা থাকা উচিত। এই যে গত বছর মে মাসে যে নাটকটা স্টেজ করা হলো এনসিপি, জামাত, শিবির মিলে, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এসবই তো একটা পাতানো খেলার অংশ ছিল, এবং তার সাথে বিএনপিও জড়িত ছিল। সুতরাং এখন জামাত যতই বলুক এটি নিয়ে আলোচনা দরকার ছিল, এটি আসলে লোক দেখানো। বিএনপি যেটা করেছে, বিএনপি এটা নিয়ে এক এক সময় এক এক কথা বলেছে। তারা নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগ ভোটটাকে তাদের পক্ষে নিয়েছে, এই প্রতারণাটুকু করে। তারেক রহমান স্বয়ং নিজে বলেছেন যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না। আবার এই যে নির্বাচন, এই নির্বাচনে ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকার খান এমন ভাবে গুটি সাজিয়েছিলেন যে জামাত নিশ্চিত ক্ষমতা যেত। তো সেই জায়গা থেকে বিএনপিকে এই 227 আসনে জয়লাভ করার মতো পরিস্থিতি তৈরি করা, এর পেছনে আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য। আওয়ামী লীগ এবং বিশেষ করে হিন্দু ভোটাররা, তারা ধানের শীষে ভোট দিয়েছে জামাত ঠেকানোর জন্য। এবং সেই সময়ের প্রচারণায় কিন্তু বিএনপির অনেক নেতাই, তাদের দেখবেন যে তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে। এমনকি এই যে আইনমন্ত্রী, তিনিও নির্বাচনী জনসভায় বলেছেন যে তিনি রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না। আওয়ামী লীগের নিষিদ্ধ করার পক্ষে যে রিট হয়েছিল অ্যাটর্নি জেনারেল থাকাকালীন, তিনি সেই রিটের বিরোধিতা করেছিলেন। তো এই সবই আসলে পাতানো খেলা আওয়ামী ভোটটা নেওয়ার জন্য। এখন কথা হলো, আওয়ামী লীগের নেতৃবৃন্দ কি এটি জানতেন না? অবশ্যই জানতেন। এবং কোন দিকে যাচ্ছে এটা সাধারণ নেতাকর্মীরা, আমরা হয়তো নানান সময়ে বিভ্রান্ত হই। আমরা হয়তো মনে করেছিলাম যে বিএনপি ক্ষমতায় আসলে হয়তো আমরা একটা চেঞ্জ দেখব, হয়তো আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞাটা তারা তুলে নেবে। আমাদের অনেকেই মনে করেছিলাম যে গত প্রায় 17 বছর লন্ডন, একটা উন্নত দেশে নির্বাসিত থাকার ফলে তারেক রহমানের মধ্যে একটা পরিবর্তন আসবে। তারেক রহমানের মধ্যে একটা পরিবর্তন এসেছে, এটা সত্যি, কিন্তু এই পরিবর্তনটা বাহ্যিক। তিনি একটি সাদা রঙের জামা পরেন, তিনি একজন, আমরা নারী প্রধানমন্ত্রী দেখে অভ্যস্ত ছিলাম, সেখানে আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী দেখছেন। তিনি কথা বলেন না, তিনি সংসদে চুপ করে বসে থাকেন।
তিনি কেন কথা বলেন না এটা নিয়েও সমালোচকরা, নিন্দুকেরা অনেকে কথা বলে। তারা বলেন যে সম্ভবত একটা সংসদ নেতার যে নেতৃত্বের গুণাবলী থাকা দরকার, যে মেধা থাকা দরকার, যে দক্ষতা থাকা দরকার, যে দূরদর্শিতা থাকা দরকার, সেগুলো তারেক রহমানের আছে কি না। তিনি তো এই প্রথমবারের মতো এমপি নির্বাচিত হলেন, তো নিঃসন্দেহে তিনি অনভিজ্ঞ। তো এই এই তারেক রহমানের সীমাবদ্ধতাগুলো নিয়ে কিন্তু নিন্দুকেরা নানান আলোচনা করছে। এবং যে তারেক রহমান, যে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে, যে বিএনপির জন্ম পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর পৃষ্ঠপোষকতায়, সেই বিএনপি ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে এবারে নির্বাচনে ক্ষমতায় আসছে। এইটা কিন্তু একটা জটিল সমীকরণ। ভারতও জানে যে বিএনপি কি করতে পারে, পাকিস্তানও জানে বিএনপি আসলে কার। সুতরাং এই যে রাজনীতির একটা খেলা, এই খেলায় মানে আমরা হুট করে কোনো কমেন্ট করতে পারি না। এবং এই জটিল মুহূর্তে যে বিষয়টা হলো যে আওয়ামী লীগের নেতা কর্মীরা একদিকে তারা মানে তাদের পলিটিক্যাল আইডেন্টিটি যেমন বোল্ডলি এক্সপ্রেস করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কথাবার্তায়। আওয়ামী লীগ এই নিষেধাজ্ঞার ফলে মনে হয় যে আরো বেশি এক সক্রিয় হয়ে উঠলো, আরো বেশি জোরালো একটা ভূমিকা নিল। আমার কাছে মনে হচ্ছে যে সাংগঠনিকভাবে আওয়ামী লীগের অনেক উপকার করা হলো। এখন আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে সেটা নিয়ে আমি আজকে পরের একটা পর্বে কথা বলবো, সাক্ষাৎকার নেবো একজনের, সেখানে আমি আওয়ামী লীগের প্রত্যাবর্তন এগুলো নিয়ে কথা বলবো। কিন্তু আজকে আমি এই আলোচনাটা সীমাবদ্ধ রাখি যে এই যে বিএনপি যে রাজনীতিতে একটা খারাপ নজির স্থাপন করলো, এবং এই যে একটা সন্ত্রাস দমন অধ্যাদেশ এর মধ্য দিয়ে রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করার যে একটা নজির স্থাপিত হলো, এটা যে ভবিষ্যতে আর কারো উপরে আরোপিত হবে না সেটা কিন্তু আমরা জোর করে বলতে পারি না। যে দলটির সমর্থকের সংখ্যা 50%-এর বেশি বা 5 কোটি ভোটার অন্তত আওয়ামী লীগের সমর্থন করে, সেই সেই সংগঠনটিকে আপনি কাজ করতে দেবেন না এবং তার কোনো সাইড ইফেক্টস হবে না, তার কোনো খারাপ ইফেক্টস হবে না, সেটা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, এটা না ভাবার কোনো কারণ নেই। বিএনপি যদি মনে করে যে তারা আজীবনের জন্য ক্ষমতা পেয়েছে, তাদের আর কখনো ক্ষমতা থেকে যেতে হবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই আওয়ামী লীগ বাইরে থাকবে, আগামীতে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন আছে, সেই নির্বাচনে তারা আনচ্যালেঞ্জড নির্বাচিত হয়ে আসবে, এবং তারা তখনও আবার দেখবেন যে দুর্জনের ছলের অভাব হয় না, তারা তখন আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আবারও চেষ্টা করবে। তো এই সব বিএনপির ক্যালকুলেশন, কিন্তু এই ক্যালকুলেশন গুলো অতীত অভিজ্ঞতায় দেখা গেছে যে সবই মানে কোনোটাই আসলে তেমন শক্তিশালী জোরালো যুক্তি না। আর আমার একটা দুঃখ হয় যে বিএনপি যতবার ক্ষমতা এসেছে, ক্ষমতার থেকে তার প্রস্থানটা কিন্তু কখনোই স্মুথ হয়নি। 1981 সালের মে মাস মন্ত্রী পরিষদের একটা মিটিং হচ্ছিল, সেই মিটিং এ সেই সময়ের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান বলছেন যে আমাদের একটা নিয়ম করা উচিত যে একজন পরপর 2বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না। তখন সেই মন্ত্রী পরিষদে যেসব ইয়াং মন্ত্রীরা ছিলেন, আবুল হাসনাত এবং অন্যান্যরা, তারা তীব্র প্রতিবাদ করে বলেছিলেন যে আমাদের নেতা, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বয়স খুব কম, তিনি আরো 30-40 বছর নিঃসন্দেহে রাজনীতি করবেন, সুতরাং কেন আমরা এরকম একটা 2 টার্মের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবে না এরকম একটা নিয়ম কেন আমরা চালু করব। দেখেন, তার 2 সপ্তাহের মধ্যেই জিয়াউর রহমান নিহত হলেন, এবং জিয়াউর রহমান যে মুহূর্তে নিহত হয়েছিলেন আপনাদের যদি মনে থাকে, সে সময় কিন্তু তার জনপ্রিয়তা, তার যে 3-4 বছরের শাসন, সেই সময় তার জনপ্রিয়তা ভালোই ছিল। হ্যাঁ, তিনি ততদিনে ধরেন কয়েক হাজার সৈনিককে হত্যা করেছে, বিমান বাহিনীর আর্মির সৈন্যদের হত্যা করেছে, তার হাতগুলো রক্তে লাল, স্টিম রোলার চালিয়েছে, আওয়ামী লীগারদের উপরে জেলখানা ভর্তি করেছে, বিরোধী দলীয় রাজনৈতিক নেতাদের দিয়ে কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। তিনি একজন পঙ্গু মুক্তিযোদ্ধা ছিলেন, এবং পঙ্গু হলে সাধারণত তাকে ফাঁসিতে ঝুলানো যায় না। তো কোনো কিছু তোয়াক্কা না করে নিজের ক্ষমতা যখন সংহত করেছেন, ঠিক 2 সপ্তাহের মধ্যে তিনি খুন হলেন।
91 সালের পরে যখন 96 সালে ক্ষমতা হস্তান্তর হবে তখনও একটা আর্মি কুর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। আবার 2006 সালের কথা তো আপনারা জানেন যে তারেক রহমান হাওয়া ভবন করে এমন এমন অপরাধের সাথে তিনি জড়িয়েছেন, জঙ্গিবাদকে উস্কে দিয়েছেন, বাংলাদেশের জঙ্গিবাদের অন্যতম গডফাদার হয়েছেন। তো এবং তিনি ক্ষমতা না ছাড়ার জন্য কেয়ারটেকার পুরা সিস্টেমটাকে এমনভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিলেন যে আলটিমেটলি 111 এলো এবং 111 এর পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব রাজনৈতিক নেতা, তার মধ্যে তারেক রহমান নিজে একজন, এবং তিনি শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, জেলে ছিলেন 1 বছরের বেশি। সো বিএনপি প্রতিবারই মনে করে যে ক্ষমতা তাদের জন্য চিরস্থায়ী হবে, তারা ক্ষমতা থেকে যাবে না। সো আগামীতেও তারেক রহমান যেভাবে আগাচ্ছে, এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো যে তারেক রহমানকে আসলে কারা পরামর্শ দিচ্ছে। কিন্তু এখন এই মুহূর্তে বলতে পারি যে হানিমুন পিরিয়ড শেষ হয়নি। একটা রাজনৈতিক দল ক্ষমতা এলে সাধারণত ধরা হয় যে 100 দিন তার হানিমুন পিরিয়ড, কিন্তু তার 60 ডেজও হয়নি। যে এর মধ্যেই যেভাবে তিনি তালগুলো পাকিয়ে ফেলছেন, এবং পাশাপাশি মানুষ মানুষ এখন কি চাইছে? মানুষ কি আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা চাইছে? না, মানুষ একটু তেল চাইছে, মানুষ একটু গ্যাস চাইছে, মানুষ একটু খাবার চাইছে। আর কৃষক আলু নিয়ে আসতেছে, দাম পাচ্ছে না, পেঁয়াজ নিয়ে আসতেছে, দাম পাচ্ছে না। জুন পর্যন্ত 6 লাখ টন সারের দরকার, সরকারের কাছে আছে 2 লাখ টন সার। রিজার্ভের উপরে প্রেসার পড়তেছে, তেলের জন্য, বিদ্যুতের জন্য ভারতের কাছে হাত পা ধরতে হচ্ছে। তো প্রায়োরিটি সেটিংসে বিএনপি ভুল করছে। বিএনপি সরকার তো, তারা তো সরকার, তো তারা তো বাংলাদেশ চালানোর দায়িত্ব পেয়েছে, সেই দায়িত্ব সেই কাজগুলোকে তারা প্রায়োরিটি দিচ্ছে না। তারা এসব সস্তা, অপ্রয়োজনীয় এবং ঝুঁকিপূর্ণ কাজগুলো কাজগুলো করছে। আওয়ামী লীগের এই কার্যক্রম নিষেধাজ্ঞা করে বিএনপি যে কি ভুলটা করলো, এর মাসুল বিএনপিকেই দিতে হবে, তারেক রহমানকেই দিতে হবে। আর এর জন্য গণতন্ত্র যে ক্ষতিগ্রস্ত হলো সেটার সাফার করবে সমগ্র বাংলাদেশ। তবে এই দিন নয়, আরো দিনই আছে, এবং আওয়ামী লীগের যে কর্মী বাহিনী আছে তৃণমূলের, এই বাহিনীকে আসলে দাবায় রাখা যাবে না। এবং গত পরশুদিন থেকে যা আমরা দেখতেছি আমাদের চোখের সামনে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাতে আওয়ামী লীগকে আসলেই দাবায় রাখা যায় না, যাবে না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। সরাসরি তারেক রহমান এই বিশ্বাস জানান দিলেন এবং এই অভিযোগ তুললেন যে তিনিও মনে করেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো যে জামায়াতে ইসলামী ৭১ লাখ লাখ মানুষ হত্যা এবং নারী ধর্ষণের সঙ্গে, মানে যুদ্ধাপরাধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। বাংলাদেশের সংসদে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখার আইন পাশ হওয়ার পর এখন এমন একটা আইন পাশ হয়েছে যে আইনটি থাকলে বাংলাদেশে জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের দায়ে নিশ্চিতভাবেই আবারও অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিংবা অন্য কোনো আদালতে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে। কারণ বাংলাদেশে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে আইনে রূপ দিতে একটা বিল পাশ করেছে জাতীয় সংসদ, এবং সেখানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নেজামে ইসলামীর পার্টির নাম বহাল রাখা হয়েছে। এই বিষয়ে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়েছিলেন দলের আমির, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। কিন্তু বিস্ময়করভাবে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পর্যন্ত এই বিপদে জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ায়নি। তারা নাকি লিখিতভাবে স্পিকারকে জানিয়েছে যে তাদের এই বিলে কোনো আপত্তি নাই। জামায়াতের আমির এমন বিপদে এবং এমন একা পড়ে গিয়েছিলেন, 1971 সালে তারা পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিলেন, এই কথা চিহ্নিত করে কোনো বিল পাশ করা ঠিক হবে না সে কথা বলতে দাঁড়িয়ে যে শেষ পর্যন্ত তিনি বলেছেন যে আল্লাহ ভালো জানেন 71-এ কার কি ভূমিকা ছিল। তিনি সংসদে দাঁড়িয়ে বলেন যে
আল্লাহ তাআলা তাঁর নিখুঁত ও পূর্ণাঙ্গ এবং একমাত্র সাক্ষী, বাকি আমরা যারা আছি তারা ওই চরম সময়ে কার কি ভূমিকা ছিল তার আংশিক সাক্ষী, কিন্তু আল্লাহ তাআলাই পূর্ণাঙ্গ সাক্ষী। সে কারণে তখন জামায়াতে ইসলামীর আমির বিরোধী দলীয় নেতা দাঁড়িয়ে বলেন যে আমাদের এই অঞ্চল দুইবার স্বাধীন হয়েছে, 47-এ একবার, 23 বছর পর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দ্বিতীয়বার। মহান মুক্তিযুদ্ধে যারা দেশ এবং জাতির জন্য বীরত্বপূর্ণ ভূমিকা রেখে লড়াই করেছিলেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি, এবং বলে তিনি 1971 সালের পর কিভাবে রাজনৈতিক সরকারগুলো প্রত্যাশা পূরণ করতে পারেন নাই তার একটা বয়ান তুলে ধরেন সংসদে। জামায়াতে ইসলামীর আমির বলেন যে বুক ভরা আশা নিয়ে দেশ স্বাধীন হলেও সে আকাঙ্ক্ষা তখনকার শাসকরা পূরণ করতে পারেননি, এমনকি স্বাধীনতার পরপর বাকশাল কায়েমের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র হত্যা করা হয়েছিল, এবং 75-এর পট পরিবর্তনের পর তার ধারাবাহিকতায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে নিঃসন্দেহে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে। এর সুফল পরবর্তী পর্যায়ে জাতি পেয়েছে, আজকের পার্লামেন্ট সেই ধারাবাহিকতার অংশ। মানে জামায়াতে ইসলামীর আমির যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাবেন সেটা খুবই স্বাভাবিক, কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই জামায়াতে ইসলামীকে বাংলাদেশের রাজনীতিতে আবারও রাজনীতি করার স্বীকৃতি দিয়েছিলেন, রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন। তো শফিকুর রহমান এই সংসদে দাঁড়িয়ে প্রেসিডেন্ট জিয়ার পুত্র তারেক রহমান এবং প্রেসিডেন্ট জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপিকে মনে করিয়েছেন যে এই প্রস্তাবিত এই বিলে যে প্রস্তাবনা আনা হয়েছে, মানে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী জামায়াতে ইসলামী, নেজামি ইসলামী আর মুসলিম লীগ, শফিকুর রহমান বলেন যে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও তো এই ধরনের একটা প্রস্তাব আনেন নাই আগে, মানে এই 3 দলের নাম যে সংযুক্ত করতে হবে সেরকম কোন প্রস্তাব তো তিনি আনেন নাই। 3 বারের অতি সম্মানীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনিও আনেন নাই। এ জিনিসটা সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে নিয়ে আসলেন ফ্যাসিস্টের বিকৃত একজন প্রতিভু শেখ হাসিনা, এবং পরবর্তী পর্যায়ে ইন্টারিম গভর্নমেন্ট তার ধারাবাহিকতা রক্ষা করেছিল সামান্য পরিবর্তন সহ। জামায়াত আমির বলেন কি আছে এখানে, তৎকালীন 3টা সংগঠনের নাম নেওয়া হয়েছে, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামি ইসলামী পার্টি। এখন বুঝতেই পারছেন জামায়াতে ইসলামী পার্টির বিপদটা কি। জামায়াতে ইসলামী ছাড়া আর যে 2টো পার্টি মুসলিম লীগ আর নেজামি ইসলামী তারা তো একরকম বিলুপ্ত হয়ে গেছে, কাজেই তাদের তো বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকার কোনো প্রতিযোগিতা নাই, কিংবা তাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুদ্ধাপরাধের দায়টা শরীর থেকে মুছে ফেলার দায় নাই। মানে ওই যে জামায়াতে ইসলামীর বরাবরের যে অভিযোগটা ছিল যে আওয়ামী লীগ আর শেখ হাসিনা রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীকে মোকাবেলা করতে তাদেরকে রাজাকার ট্যাগিং দিয়ে, তাদেরকে যুদ্ধাপরাধের ট্যাগিং দিয়ে বারবার 1971 সালের কথা তুলে তাদেরকে কোণঠাসা করে রাখতে চায়, এবং তাদেরকে এক বিচারের মুখোমুখি যে করলো শেখ হাসিনা সরকার, তার কারণ এই জামায়াতে ইসলামী বলে এসেছে যে এখন তারা যারা নেতৃত্বে আছেন তারা তো আর 1971 সালে জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেন নাই, কাজেই এখনো যে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের রাজনীতিকেও প্রশ্নবিদ্ধ করা হয়, বিচারের মুখোমুখি করার সুযোগ নেওয়া হয় যুদ্ধাপরাধের দায়ে, সেটা শেখ হাসিনার একটা দায় ছিল। কিন্তু এখন মহা ইন্টারেস্টিং ভাবে শুধু যে বিএনপি আইন পাশ করে এটাকে একদম মানে একটা পাকাপাকি ব্যবস্থা করে রাখলো, ডকুমেন্টেশন করে রাখলো নির্বাচিত সংসদ দ্বারা, সেটাই নয়, এমনকি জামায়াতে ইসলামীর এখনকার যে সহযোগী দল, জামায়াতে ইসলামীর মিত্র দল জাতীয় নাগরিক পার্টি, তারা লিখিতভাবে স্পিকারকে আগেই জানিয়ে রেখেছে যে তাদের কোনো আপত্তি নাই জামায়াতে ইসলামীকে পাকিস্তানের হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করে এই বিলটি সংসদে পাশ হলে। এবং তিনি বলেন যে এই জাতি আর কোনো বিভক্তি চায় না। 1979 সালে পলিটিক্যাল পার্টিজ রিভাইভাল অ্যাক্টের মধ্য দিয়ে স্বয়ং আওয়ামী লীগের যেমন পুনর্জন্ম হয় বাংলাদেশে, মানে জিয়াউর রহমানের আমলে, কারণ বাকশাল হয়ে গেছিল, আওয়ামী লীগও বিলুপ্ত হয়েছিল, সেই কথা উল্লেখ করে তিনি বলছেন। এবং জামায়াতে ইসলামীর আমির বলছেন 1979 সালে যে কয়টি দল ছিল তারা সকলেই রাজনৈতিক করার এই সুবিধাটুকু বা তাদের অধিকারটুকু তারা ফিরে পান, এই সময়ে আমরাও তা ফিরে পেয়েছি। এই যে 1979 সালে এই যে রাজনীতি করার অধিকার,
পলিটিক্যাল পার্টিজ রিভাইভাল অ্যাক্টের মধ্য দিয়ে যে তাদেরকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছেন, এই বিষয়ে তিনি যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আনুষ্ঠানিকভাবে সংসদে দাঁড়িয়ে, এবং বলেন যে আমরা কখনো এটা ভুলে যাইনি, ভুলে যাব না। আমরা সেই দায় দরদ ভালোবাসা নিয়েই 1979 সাল থেকে বাংলাদেশে আমাদের রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছি। আগামী দিনগুলোতেও আর জাতিকে বিভক্ত নয়, বরঞ্চ ঐক্যবদ্ধ করে আমরা যাতে একটা মাথা উঁচু করে দাঁড়ানোর সম্মানের জাতি গঠন করতে পারি, সব দলের এটিই হোক অঙ্গীকার। এই যে জামায়াতে ইসলামীর আমিরকে সংসদে দাঁড়িয়ে এমন একটা অবস্থান নিতে হলো, যখন তার পাশে, তার দলের পাশে আর কেউ দাঁড়ালো না, কেউ দাঁড়িয়ে এই কথাটা বলল না যে জামায়াতে ইসলামীকে এই সহযোগী দল হিসেবে রাখার দরকার নাই, তাতে জামায়াতে ইসলামীর আমির আসলে একরকমের আমার ধারণা বিস্মিত হয়েছেন এবং কিছুটা হতবাক হয়েছেন, এবং তাদের হকচকিত হয়ে পড়ার বা শুধুমাত্র বিব্রত নয়, আসলে কিছুটা উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ এই যে জামায়াতের আমির বারবার নিষেধাজ্ঞার প্রসঙ্গ আনছেন, যে তাদেরকে তো রাজনীতি করার অধিকার তারেক রহমানের বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দিয়েছিলেন, এবং সেজন্য তো তারা আল্লাহর পাশাপাশি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞ। তারেক রহমানের পিতা জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়া কোনোদিন তো জামায়াতে ইসলামীকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করে নাই। তাহলে তারা কেন শেখ হাসিনা যে আইন করে গেছিলেন সে আইনটি বলবৎ রাখছেন এবং আবারও বিল পাশ করে আইন হিসেবে সংসদে আনলেন? এই অভিযোগটা যে করছেন জামায়াতে ইসলামীর আমির, তার কারণ হচ্ছে তিনি জানেন যে তার উদ্বিগ্ন হবার কারণ আছে। এই যে এত বড় একটা 1971 সালের গণহত্যার সঙ্গে যখন এবং মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সহযোগী হিসেবে যখন তাদেরকে যুক্ত করে ফেলা হলো, তখন শুধু যে বিএনপি আমলেও ট্রাইব্যুনালে আবার তাদের বিচার শুরু হতে পারে তাই নয়, রাজনৈতিক দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করে ট্রাইব্যুনালে মামলা হতে পারে। এমনকি এই যে সন্ত্রাস বিরোধী যে আইনটি পাশ হলো, বিএনপি এই সবে পাশ করলো এবং এর মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সে আইনটিও বিএনপি যে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ব্যবহার করবে না সেটা তো বলা মুশকিল। জামায়াতে ইসলামীর এই যুদ্ধাপরাধের বিষয়টা নিয়ে কিন্তু বিএনপি আগে কখনো কথা বলতো না। মানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু এটা একদম ঠিক বলেছেন। মানে 2001 সালে যখন বিএনপি জামাত জোট সরকার গঠিত হলো, বেগম খালেদা জিয়ার মুখে এর আগে পরে কখনো পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী দল হিসেবে জামায়াতে ইসলামীর নাম মুখে শোনা যায়নি। এমনকি শেখ হাসিনা যখন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের বিচার করা শুরু করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1971 সালের যুদ্ধাপরাধের দায়ে, তখনও কিন্তু বিএনপি শক্ত অবস্থান নিয়েছিল। বিএনপি নেত্রী খালেদা জিয়ার বরাবরের অবস্থান ছিল যে শেখ হাসিনা রাজনৈতিক ফায়দা নিতে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে চিহ্নিত করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বিচার করছে। এমনকি বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীরও তো সেই আদালতে বিচার হয়েছিল যুদ্ধাপরাধের দায়ে। নির্বাচনের আগে মানে তারেক রহমান যখন ঘোষণা দিয়েছেন যে তিনি দেশে ফিরে আসবেন 25শে ডিসেম্বর, তার মাত্র কয়েকদিন আগে কিন্তু তারেক রহমান প্রথমবারের মতো সুস্পষ্টভাবে জামায়াতে ইসলামীকে সরাসরি মুক্তিযুদ্ধকালে লাখ লাখ মানুষ হত্যা এবং নারী ধর্ষণের জন্য অভিযুক্ত করলেন। তিনি বললেন যে অনেকেই বলছেন একেও দেখেছি, অমুককেও দেখেছি, এবার নির্বাচনে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দেখা যাক, কিন্তু জামায়াতকে তো মানুষ 1971 সালেই দেখে ফেলেছে। এবং তখন তিনি বলেন যে একটা দল 71-এ লাখ লাখ মানুষকে হত্যা করে এখন জনগণের ভোট চায়, এবং এরা একবারের জন্য নিজেদের যাচাইয়ের আহ্বান জানালেও জনগণ 1971 সালেই তাদের দেখেছেন, তখন তারা গণহত্যার পাশাপাশি মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। মানে সরাসরি তারেক রহমান এই বিশ্বাস জানান দিলেন এবং এই অভিযোগ তুললেন যে তিনিও মনে করেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো যে জামায়াতে ইসলামী 71-এ লাখ লাখ মানুষ হত্যা এবং নারী ধর্ষণের সঙ্গে মানে যুদ্ধাপরাধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
এর আগে অক্টোবর মাসে 2025-এ যখন তারেক রহমান সাক্ষাৎকার দেন বিবিসিতে, তখন জামায়াতের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতা বিষয়ে কিন্তু বিবিসি বাংলা তাকে প্রশ্ন করেছিল এবং তিনি তখন বলেছিলেন জামায়াত যদি 71 সালে বিতর্কিত ভূমিকা পালন করে তবে তার জবাব তারাই দেবেন। মানে এই যে 71 সালে জামায়াতের যে ভূমিকা সেটা যুদ্ধাপরাধ এবং তার বিচার হতে হবে। 2025 সাল জুড়ে প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে আমরা এই কথা শুনতে থাকি এবং তারপর বিএনপির বিভিন্ন নেতারা মানে একটা মুক্তিযুদ্ধ বিরোধী দলকে কিছুতেই বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে আসতে দেওয়া যায় না, বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া যায় না বলতে বলতে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে যুদ্ধাপরাধী দল হিসেবে চিহ্নিত করে এবং নির্বাচনের আগে তারেক রহমান সরাসরি তাদেরকে লাখো মানুষ হত্যা এবং ধর্ষণের জন্য অভিযুক্ত করেন। কাজেই এই অবস্থায় বিএনপি যে জামায়াতে ইসলামীকে 1971 সালের ভূমিকার জন্য বিচারের মুখোমুখি, জবাবদিহিতার মুখোমুখি করতেই পারে, সেই বিষয়ে উদ্বিগ্ন হবার তো জামায়াতে ইসলামীর নেতার কারণ আছে। এমনকি 25শে মার্চ তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে গণহত্যা দিবসে যে বিবৃতি দিয়েছেন সেটাও ভীষণভাবে উল্লেখযোগ্য। এমনকি ভারতের সংবাদ মাধ্যমে সেটাকে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে যে এর আগে কখনো বিএনপির কোনো নেতার মুখে এত সুস্পষ্টভাবে গণহত্যার জন্যে পাকিস্তানি বাহিনীকে দায়ী করা হয়নি, বাংলাদেশের নৃশংসতম গণহত্যার দিন হিসেবে 25শে মার্চকে চিহ্নিত করা হয়নি এবং 25শে মার্চের গণহত্যাকে একটা সুপরিকল্পিত হত্যাযজ্ঞ হিসেবে চিহ্নিত করে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ, পুলিশ লাইন্স সহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী, নিরপরাধ মানুষের উপর যে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল তার স্বীকৃতি এভাবে আসেনি। তাহলে তার মানে এখন যখন জামায়াতে ইসলামী, ডাক্তার শফিকুর রহমানের দল সেই হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত হলেন সংসদে পাশ হওয়া আইনের মাধ্যমে, তখন কে জানে বিএনপির পরিকল্পনা কি, বিএনপি কখন এই আইনকে কাজে লাগিয়ে জামায়াতে ইসলামীর বিচার শুরু করে যুদ্ধাপরাধী হিসেবে কিংবা দলটিকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসে, অথবা আওয়ামী লীগের আমলের মতো পুরোটা সময় নানা রকম বিচার বা নিষেধাজ্ঞার মুখোমুখি করার ভয় দেখিয়ে রাজনৈতিকভাবে কোণঠাসা করে রাখে, কে বলতে পারে।